হাই, ভিডিও নাম্বার 8। আমার নাম রাজ সেকেন্দার চৌধুরী। আমার বয়স 78 বছর। আমি অনেক দিন ধরে এই বিদেশে আছি, প্রায় 52 বছর ফ্রান্সে এবং পাশ্চাত্য জগতে। তো এই 8 নম্বর ভিডিও। এটার ইয়ে হচ্ছে, নাম তো একটা দিতে হয়। তো নামটা আমি ভেবেছি এইভাবে, যে আমার কথা যদি কারো ভালো লাগে, অথবা অন্যভাবে বলা যায় যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। মানে নানা রকম কথা আছে। আচ্ছা, এইগুলোর ব্যাপার হচ্ছে যে আমি মানে আমি কে আর কি। আমি প্রায় 74 সাল থেকে আহ, একটা আহ, একটা বিষয়ে আমি গবেষণা এবং বর্তমানে রিসার্চ স্টাডি করে আসছি। সেটার নাম হচ্ছে প্রসপেক্টিভ। ফ্রান্সে এটাকে বলে প্রসপেক্টিভ, আর অমনিতে বলা যায় প্রসপেক্টিভ স্টাডিজ। হ্যাঁ, ইংলিশে বলতে পারি স্টাডিজ অফ ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের বিদ্যা। ভবিষ্যৎকে জানার উপায়। জানা যায় না ভবিষ্যতের সম্বন্ধে, আমাদের কি ধারণা, ভবিষ্যতের সম্বন্ধে ধারণা করা যায়। আচ্ছা, ভবিষ্যতের বিজ্ঞান এটা হয় না কেন? এটা বিজ্ঞানের ব্যাপার না। বিজ্ঞান ওর জন্য এটা মানে একটু ইংরেজিতে বলতেই হয় যে অবজেক্টিভ হতে হয়। হ্যাঁ, যেখানে যেখানে সাবজেক্টিভ খুব বেশি, সেখানে এর বিজ্ঞান হয় না। এটা আমি আমার মনে হয় ইতিমধ্যে অন্য আরেকটা ভিডিওতে বলেছি। যাই হোক, আচ্ছা, যে এই যে আমার কথা এবং বিশদ জুতো সেলাই থেকে চন্ডী পাঠ কেন বলতে গেলাম, যে সেটা হচ্ছে যে আমি অরিজিনালি ফিজিক্সে আমার অনার্স ছিল, তো আমি ফিজিক্সে আমি লেখাপড়া করেছি। তার আগে সায়েন্সে ছিল স্কুলে, হায়ার সেকেন্ডারিতে। তারপরে এমএসসি করেছি অ্যাপ্লাইড ফিজিক্সে, এবং তারপরে ফ্রান্সে এসেছিলাম আমি ইয়েতে ওই ফিজিক্সে ডক্টরেট করতে। কিন্তু ওই আমার একটু চোখের অসুবিধা ছিল, তার জন্য ঠিক না, ওইটাকে ফলে আমার অনেক দিনই ইচ্ছা ছিল যে অন্য কিছু করার, বিশেষত ভবিষ্যতের বিদ্যা, যে মানে ভবিষ্যৎ সম্বন্ধে জানা যায় কিনা, ভবিষ্যৎ সম্বন্ধে আলোচনা করা যায় কিনা, ভবিষ্যৎ সম্বন্ধে কোনো আহ, ধারণা করা যায় কিনা, এই ধরনের স্টাডি আর কি। তো সেটা আমার মনে হয়েছিল যে আমার বোধহয় নিজেই ভাবছি বোধহয় এরকম কিছু নেই। তো যাই হোক, খুঁজতে খুঁজতে সব খুঁজতে হয় আর কি। হ্যাঁ, ফরাসিতে একটা কথা বলে যে খুঁজলে পাওয়া যায়। হ্যাঁ, খুঁজলে পাওয়া যায়। যাই হোক, তো খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আমি পেলাম যে এই ফরাসি এক প্রফেসর ছিল এই গ্রenoble ইউনিভার্সিটিতে, প্রফেসর ইভ বারেল। সে ওই ইংলিশে বলতে গেলে বলতে হয় যে ওয়ার্ল্ড ক্লাস আর কি, মানে একেবারে। এবং আমার মনে হয় সারা দুনিয়া এরকম, কারণ আমি সবই অনেক খুঁজে টুজে দেখেছি। তো যে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, এই তিনটেই তো মোটামুটি মানে উন্নত দেশ। হ্যাঁ, সেখানে ওই ধরনের আমি কাউকে খুঁজে পাইনি আর কি। যাই হোক, তো তার আন্ডারে ছিলাম। এবং আমার এক ইমিডিয়েট যে রিসার্চ গাইড ছিল, উনি ছিলেন প্রফেসর ইয়ান দেসো। উনি ছিলেন ওই যে ইনস্টিটিউটে আমি ছিলাম আর কি, সেই ইনস্টিটিউটের ওর নাম ছিল, ওই ইনস্টিটিউটের নাম ছিল ইরেপ, IREP। তার ডাইরেক্টর। হ্যাঁ, ওই IREP ডিরেক্টর এখনটা আছে কিনা জানি না, আজকাল তো খুব অনেক ঘন ঘন অনেক কিছু বলতে যায়। তো ওই ইরেপের ইয়েটা হচ্ছে যে এটা ফরাসিতে যে ইনস্টিটিউট de recherche en économie et planification, IREP, অর্থাৎ রিসার্চ ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড প্ল্যানিং। তো এটা ডাইরেক্টর ছিলেন ওই প্রফেসর ইয়ান দেশো, উনি আমার থিসিস গাইড ছিলেন। যাই হোক, ওনার সাথে আমার খুব ভালো রিলেশন ছিল, একাডেমিক রিলেশন। হ্যাঁ, অন্য কোনো ওই অনেক যে কি বলে বিরিয়ানি খাইয়ে রিলেশন, ও তো উনি বিরিয়ানি খেতেন না, কারণ ওরা ছিলেন ওই 30 দশকের মার্কসিস্ট আর কি। তো যাই হোক, সরি। তো যাই হোক, ওর সাথে খুব খোলামেলা আলোচনা হতো অনেক কিছু। তো সেগুলো যাই হোক পরে একটু বলবো। আচ্ছা, আসল ব্যাপার হলো আমি কেন বললাম যে আমি ফিজিক্স থেকে এসেছিলাম এ করে, এবং তারপরে আমি অনেক কিছু এদিক যেটা যা পেয়েছি, বই নলেজ, সারা দুনিয়ারে বিশেষত ফ্রান্সে এসে আমি যে
অনেক, যেটা সবচেয়ে বেশি চেষ্টা করেছি যে নানা ধরনের এখানে যে ছাত্ররা আসতো এবং বাইরেও যতখানি পারি তাদের সাথে গিয়ে আর কথাবার্তা বলতাম, আলাপ করতাম যে তাদের দেশে কি কীরকম, কী ভাবে না ভাবে। তো এরপরে এখন তো ওই ইন্টারনেট এবং ইউটিউবে এগুলো পাওয়া যায়, কিন্তু তার চেয়েও সরাসরি একজনের সাথে যে আলাপ করা, এর থেকে আমি অনেক কিছু মানে শিখেছি আর কি। তো এইখানে এই দেশে আসার আগেই আর কি, আমি যখন আসি তখন আমার বয়স ছিল 26 বছর। হ্যাঁ, আমি এবং অলরেডি আমি নটরডাম কলেজে লেকচারার ছিলাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাইড ফিজিক্স আমি লেকচারার ছিলাম। তো যাই হোক, তো এবং আরো অনেক বইটই পড়তাম, রাসেল এটসেট্রা, আলবের ক্যামুস, চপল সার্চ, এইসব পড়ে টড়ে আড্ডা টাড্ডা আড্ডা দিয়ে এক ধরনের মানে যথেষ্ট, মানে এখানে গর্ব করার কিছু নেই, কিন্তু যথেষ্ট মানে ইন্টালেকচুয়াল একটা লেভেল ছিল। মানে আমরা কয়েকজন এবং তার মধ্যে ইনক্লুডিং আমি আর কি। হ্যাঁ, তো এক ধরনের মাঝে মাঝে হয়তো মানে সচেতন না হলেও অচেতনভাবে আমি নিজেকে একটু ইন্টেলেকচুয়াল মনে করতাম আর কি। তো যাই হোক, তো এই ফরাসি দেশে তথা পশ্চিম জগতে এসে যেটা সবচেয়ে বড় আমি শিখেছি, জাস্ট সোজা একটা কথা, সেটা হচ্ছে যে মানে ওপেন থাকা। হ্যাঁ, মানে মাইন্ডটা ওপেন বা মুক্ত। সেই মুক্ত আমি আগেও ছিলাম এক ধরনের, যে ধরো বড় বড় যে কোনো বড় হলো দার্শনিক বা কত সায়েন্টিস্ট বা যাই হোক যাদের কথা, হ্যাঁ ঠিক আছে শুনলাম, আচ্ছা তাই তাই মনে হয়। তো ওই ওপেন না, এই ওপেন হচ্ছে যে এনিবডি, হ্যাঁ, এমনকি ছোট বড়, একটা বাচ্চা, একটা মেয়ে লোক, একটা অন্য দেশি বা অর্ধশিক্ষিত অশিক্ষিত, সেও যে বলছে তার মধ্যেও কিছু না কিছু আছে। হ্যাঁ, সেই ওপেনিং, হ্যাঁ সেইভাবে ওপেন হতে হয়। তো এইটা আগে আমি ওই ছিলাম না, আমি ওই যারা ইন্টেলেকচুয়াল তারা ওই ওরা কি জানে না বোঝে না কি অমুক। হ্যাঁ, তো এই জিনিসটা আমি শিখেছি আর কি, বিরাট একটা। শিখেও তো সাথে সাথে যায় না, তো ওই আবার ওই পুরনো মনোভাব চলে আসে। তো যাই হোক, তো এই জন্যই বলছি, এবং এর থেকে আমার এই 78 বছর জীবনে নিজের জীবন, তারপরে এই নিজের জীবনের অভিজ্ঞতা, তারপরে এই যে এই অন্যদের সাথে জানা মানে ইনডিরেক্ট নলেজ, হ্যাঁ, অবজারভেশন, অন্যদের অবজারভেশন, এবং লেখা পড়া, তারপরে ওকে অ্যানালাইজ করা, চিন্তা করা, এইসব নিয়ে টিয়ে আমি যা দেখছি যে আহ, শেষ পর্যন্ত মানে খুব রিসেন্টলি এসে আমি কোনোদিন ওই করতে যাইনি যে হ্যাঁ এইটা করব ওইটা, ওই পথ ওইটা কিভাবে বার করা যায়, তা না। আমি ওই এক বিরাট জাল ছাড়ার মতো আর কি, ছোড়ার মতো, যে ওপেন আমি দেখছি, আমি মানে করছি, আমি খুঁজছি, এতে এতে যা আসে তাই। হ্যাঁ, আমি যে কোনো বিশেষত কিছু খুঁজছি তা না। হ্যাঁ, এটা অনেকে বলে যে এটা মানে ঠিক না। ওই মানে আমি কি খুঁজছি ওটা জানা দরকার। এটা অন্যান্য অনেক বিষয়তে খাটে, কিন্তু আমি যেভাবে বলছিলাম যেটা ওই অন্য কিছু না, আমি জাস্ট খুঁজছি আর কি। হ্যাঁ, ওই খুঁজে এর মধ্যে দেখা যায় যে ওই যা আসে, যেটা আসে সেটাই আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো এই করে এইসব করে টোরে সেখানে আমি দেখছি যে ওই ওই যে ধারাবাহিকভাবে যে খুব ইন্টেলেকচুয়ালি কিছু বলা, যে কোনো ভাষাতেই হোক, বিশেষত বাংলা ভাষাতেও তো তেমন কিছু বলা যায় না, কারণ বাংলা ভাষা এমনি যথেষ্ট ভালো ভাষা, তবুও ওই যেগুলো একটু মানে উচ্চস্তরের কথাবার্তা সেগুলো সব পরিভাষা। হ্যাঁ, এমনকি এই যে ডেমোক্রেসি এটসেট্রা, এগুলো সমস্ত পরিভাষা। হ্যাঁ, ওইটা এখন আস্তে 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 একটু আমাদের মধ্যে ধাতস্থ হয়েছে, কিন্তু ঠিকভাবে এখনো যায়নি আর কি। হ্যাঁ, তো ওই জন্য আমরা বুঝি না বহু কিছু, যেমন এই যে অনেক ভাষা মানে একেবারে আমাদের ফিজিক্সের একটা বললাম যে এই যে ভেক্টর কথা, এটা আমি ঠিক বুঝতাম না ভেক্টর মানে কি। হ্যাঁ, যে মানে এমনি তো করা যায়, আর অঙ্ক করা যায় ফিজিক্স করা যায়। তো এই যে এই ফ্রান্সে এসে এই ফরাসি ভাষায় বললাম যে ভেক্টর, ভেক্টর মানে ওই একটা দিক নির্দেশ করে। হ্যাঁ, একটা শুধু মানে একটা শক্তি মতো বলা যায় বা বলা যায়, কিন্তু যত যার একটা দিক আছে। হ্যাঁ, একটা দিক, নির্দিষ্ট দিক। হ্যাঁ, তো ওই তখনই ওই ভাষা থেকে বুঝলাম যে ভেক্টর মানে তখন তাই, কিন্তু ওই আমাদের ভেক্টর বোধহয় বাংলায় এই অনুবাদ হয়ও নি ঠিকভাবে। যাই হোক, আমরা বুঝতে পারতাম না, কিন্তু এটা আমাদের ভাষাতেই নেই আর কি। তো এরকম আরো অনেক কিছু আছে, এবং এই ভেক্টরতে গেলে এটা
মানে পদার্থবিদ্যা বা বিজ্ঞানের কথা। এছাড়া আরও অনেক ব্যাপার আছে যেগুলো বোঝা যায় না। যাই হোক, তখন ওই যে ইন্টেলেকচুয়াল কথাবার্তা বা তারপরে শেষ পর্যন্ত একটু অঙ্ক ম্যাথমেটিক্স ঢোকানো, এইসব করলে টরলে বোঝা যায় ওই বাবারে কি জানি কি, হ্যাঁ মানে এর তো জবাব নেই। তো এইগুলো এগুলো কাটিয়ে উঠতে সময় লেগেছে আর কি। তো যেই হোক, যেখানে সেটা ব্যাপার হচ্ছে যে যেসব জিনিস যতদূর পারা যায় সরল সহজভাবে বলা। হ্যাঁ, সরলভাবে বলা কিন্তু সহজ না। হ্যাঁ, যেটা মনে হয় যে সরলভাবে বলা সহজ নয়। কেন, সরলভাবে বলতে গেলে ভালোভাবে জিনিসটাকে বুঝতে হয় এবং তখন ওই ধীরে ধীরে সরলভাবে ওটাকে বলা যায়। কাজেই সোজা, এটা সোজা না, তেমন সোজা না। যাই হোক, তো সেইখানে এবং আমাদের প্রফেসর ইকবাল এলো, উনি, ওনার কাছ থেকে যে প্রথম জিনিস দেখলাম তা আমার মনে খুবই পছন্দ হয়েছিল। কারণ আমি এর আগে কিছু কিছু শিল্পকর্ম করতাম, পেন্টিং করতাম, এটসেট্রা, আর্ট আর কি। আমার জানা ছিল উনি ওই কোনো ম্যাথমেটিক্স টাইপের দিকে যাননি, উনি সরাসরি ওই এক ধরনের ড্রয়িং, তার মাধ্যমে কিছু কিছু বোঝাতেন যে কিভাবে সমাজের পরিবর্তন হয়, একটা থেকে একটা চলে যায় আবার এসে, এটসেট্রা। তো যাই হোক, সেটা আবার আরও অন্য এক কথা বলবো। তো যাই হোক, তো এই ছিল। এখন ব্যাপার হলো আমার জীবনে মানে মূলধারাটাই এরকম যে ওই মানে জ্ঞানের পেছনে ছোটা আর কি, নলেজ কি। তো যাই হোক, তো এখানে করতে 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 এসে শেষে ধীরে ধীরে বুঝলাম যে ওই একটা ব্যাপার আছে যে আসল ব্যাপারটা হলো মানুষ কি যেন একটা চায়। হ্যাঁ, এবং সে কী চায়? মানুষ চায় সুখে শান্তিতে থাকতে। এটাই হলো আসল ব্যাপার, মুদ্রা কথা। হ্যাঁ, এটা ওই যে ইয়ের কথা, ওই কি বলে শতরঞ্জ খেলাড়ি আছে, ইয়ের আমাদের সত্যজিৎ রায়ের বইতে, ওটা তো ওই হিন্দুস্তানি বা উর্দুতে বলা। তো সেখানে ওই ওয়াজির আলী শাহ নবাব অফ আউধ, সে বলছে আখের মে বাত ক্যা হ্যায় মদার দৌলা। হ্যাঁ, মানে শেষ পর্যন্ত ব্যাপারটা কি। এইভাবে এইসব প্রশ্ন আছে। তো এইসব প্রশ্ন, এই আসল তলে আসল ব্যাপারটা হচ্ছে যে মানুষ সুখ শান্তিতে থাকতে চায়। এইটাই হলো একেবারে মূল ব্যাপার। এখন এই মূল ব্যাপার তো বটে, এখানে চট করে আবার একটা আসে যে এই যে মানুষ, কোন মানুষ? হ্যাঁ, তখন ওই যে প্রশ্ন যে যেটা অনেক ধর্ম এবং দার্শনিক ইয়েতে করেছে যে আমি কে, আমরা কে, হ্যাঁ, আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, এটসেট্রা। এর উপরে অনেক ছবি হয়েছে, পল গঙ্গার ছবি এঁকেছে, এটসেট্রা এটসেট্রা, অনেক কবিতা অমুক তমুক। তো এইখানেও বলা যায় যে এই যে মানুষ, এটা হচ্ছে যে মানুষ নিজে, নিজেরা, অন্যরাও, এটাই হলো মানুষ। হ্যাঁ, শুধু আমি না। শুধু আমি হলে যে এই যে একেবারে ইন্ডিভিজুয়াল, যেটা পাশ্চাত্য জগতে খুব বেশি হয়ে গেছে, একেবারে ইন্ডিভিজুয়ালিজম। হ্যাঁ, মানে আমি আছি, অন্য কেউ যা তার ডাজ নট ম্যাটার কেউ। আবার পুরনো আমাদের দেশেও বেশ 50-60 বছর আগেও ছিল, যেটা অত্যন্ত বেশি সোশ্যাল মানে বাঁধন এত, সেখানে আমার কোনো অস্তিত্বই নেই, নিজের কোনো অস্তিত্বই খুব কম। হ্যাঁ, আমরা সবই আমরা মানে আমি করা যাবে না, আমরা বলতে হবে সবসময় আর কি। তো সেখানে মানে ইন্ডিভিজুয়ালিটির কোনো অত্যন্ত মানে কোনো বিকাশই হয়নি। হ্যাঁ, বিকাশই হয় না, বিকাশ হতেও দিতে হয় না সবসময়। ওই সাত ভাই চম্পা, সবাই সাত ভাই ওই একই রকম কাপড় পরবে, সব একই রকম চলবে, এসেট্রা, এই আর কি, সব একরকম আর কি। হ্যাঁ, কোনো নিজস্বতাকে প্রশ্রয় দেওয়া হয় না, অমুক তখন নিজস্বতার বিকাশ হয় না। শুধু ওই সামাজিকতা বা ওই মানে এক সোশ্যালিটি যাকে বলে, সেটাই হলো সবচেয়ে বড়। ইন্ডিভিজুয়ালিটি তেমন কোনো দাম নেই। হ্যাঁ, যাই হোক, তো যাই হোক, সেই সব পার হয়ে আমরা মনে করি যে মানুষই নিজে, নিজেরা, অন্যরা, এবং যেটা ওই, কিন্তু এটা তো মানে ইয়েতে বাস্তব ক্ষেত্রে নেই। হ্যাঁ, বাস্তবতায় নেই। সেই জন্যই ওই রবি ঠাকুরের অনেক যেগুলো খুব দামি দামি কথা একটা আছে যে দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। সেই আর কি, ওই যে দূর যে অন্য মনে করছিস তাকেও আমরা কাছাকাছি নিয়ে আসবো। এখন এইখানেই সাথে সাথে একটা প্রশ্ন আসে যে ওই যে নিজে, নিজেরা, অন্যরা, ওই তাহলে কি সবই এক? এটা ওই ভাষার একটা ইয়ে আছে, মানে লিমিট আছে, বা ভাষা দিয়ে সবকিছু বলা যায় না।
এটা বিজ্ঞানের ক্ষেত্রে তো অনেক আগেই হয়েছিল, প্রায় 400 বছর আগে গ্যালিলিও বলেছিল যে ইংরেজিতে ওটা বাংলা এরকম হবে যে প্রকৃতির যে রূপ সেটা অঙ্কের ভাষায় লেখা। হ্যাঁ, the the book of nature is written in the language of mathematics। আর সেটা তখনও ছিল না, কিন্তু কিন্তু গ্যালিলিও তো বিরাট বিজ্ঞানী ছিলেন, বুঝতে পেরেছিলেন যে ওই খালি ভাষা দিয়ে হবে না, এখানে ওই 1 2 3 4 নম্বর বা অ্যারিথমেটিক এটসেট্রা জিওমেট্রি তখন, এবং কিছু তখন অলরেডি অ্যালজেব্রা ছিল, তো যাই হোক এই নিয়ে করতে হবে। তো এর মধ্যেই কিছুদিন পরেই বোধহয় মানে পৃথিবীর যে কয়েকজন সবচেয়ে বড় বড় বিজ্ঞানী, তার মধ্যে যে আইজাক নিউটন, উনি নিজেই ডেভেলপ করলেন ক্যালকুলাস। হ্যাঁ, ওদিকে জার্মানিতেও ডেভেলপ করেছিল লাইবনিজ, কিন্তু জার্মানিতে ওই আইডিয়ালিজম খুব বেশি থাকার ফলে সে আর কোনো প্র্যাকটিক্যাল দিকে যায়নি। ইংরেজরা তো খুব প্র্যাকটিক্যাল, কাজে ওই নিউটন সাথে সাথেই ওটাকে উনি দেখলেন যে ওই মানে ক্যালকুলাস ছাড়া হচ্ছে না আর কি। হ্যাঁ, সেই জন্য ক্যালকুলাস ডেভেলপ করলেন এবং ওটা লাগিয়ে দিলেন সাথে সাথে। তার ওই যত যে লজ অফ ফিজিক্সের 3টা ল ওর মধ্যে, এর মধ্যে অনেকগুলো যেগুলো ওই লতে, বিশেষত সেকেন্ড ল অফ যেটা ওই বলা ইংলিশে এফ ইকুয়াল টু এম এ, এম মাল্টিপ্লাইড বাই এ, মানে ফোর্স ইজ ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই অ্যাক্সেলারেশন, এম এ। হ্যাঁ, তো এটা দেখতে অ্যালজেব্রিক ইকুয়েশন মনে হয়, কিন্তু আসলে এটা না, এর পেছনে আছে ওই ক্যালকুলাস। কিন্তু তখন ওই ক্যালকুলাস দিয়ে করলে তখন ওই ওই সময় মানুষ বুঝতো না, বেশিরভাগ মানুষ যারা বিজ্ঞানী তারাও বুঝতো না ওই কি এটা সেটা। সেই জন্য খুব সহজ সরলভাবে উনি ওটাকে ওই অ্যালজেব্রিক ইকুয়েশন হিসেবে দেখিয়েছেন। আরও অনেক আছে, যে মোমেন্টাম এমভি, হ্যাঁ, তারপরে হাফ এমভি স্কোয়ার, ওটা ওই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে ওর থেকে একটা আসে আর কি। হ্যাঁ, যাই হোক। তো যাই হোক, তো তখনও ইয়ে ছিল না। তারপরে করতে 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 তারপরে একসময় ম্যাথামেটিক্স ছাড়া আর মানে চলেই না আর কি। মানে ফর ফিজিক্স বলতে গেলেই ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের যে বাহন, ফিজিক্সের যে বাহন বা ক্যারিয়ার, হ্যাঁ, এটা ম্যাথামেটিক্স হয়ে গেল। আচ্ছা, এই দিকে এখন করতে করতে এসে এখনও ইয়েতে ওই ফিজিক্স নাকি বালুচরে ঠেকে গেছে। যেমন ওই পদ্মা নদীর ইয়েতে যখন চর পরে অনেক লঞ্চ এসে ঠেকে যায়, ওই রকম আমাদের ফিজিক্সও ঠেকে গেছে। তো আমার যেটা মনে হয়, এবং অন্য ওর ভিডিওতে আমি বলবো, সেটা হচ্ছে যে ফিজিক্স ঠেকেনি, আসলে ফিজিক্সের যে ক্যারিয়ার ম্যাথামেটিক্স ওইটাই ঠেকে গেছে। কারণ অলরেডি ম্যাথামেটিক্সের মধ্যে বেশ কিছু কিছু ওই সীমাবদ্ধ ছিল। তো তারপর থেকে বেশ এখন প্রায় 20-25 বছর মধ্যেই, হ্যাঁ, আমাদের ওই এআই বা সফটওয়্যার যাকে আমরা বলি, বা কম্পিউটার সাধারণভাবে বলি, ওই প্রোগ্রাম লাগে, ওই ছাড়া ফিজিক্স হয় না। এছাড়া আমি বলছি যে আরও এটা মানে ফিজিক্সকে মুক্ত করা যায়, সেটা হচ্ছে ওই থেকে গ্রাফিক তৈরি করে ডট ডট দিয়ে, ওই যেটা 400 বছর আগে বলেছিলেন শেক্সপিয়ার, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তা আমার মনে হয় যে এখানে আমরা বলতে পারি যে টু বি অ্যান্ড নট টু বি, স্পেস লাইক ডটস ইজ দ্য কোয়েশ্চেন and is the answer also। যাই হোক, আমি এখানে বেশিরভাগ ওই ফিজিক্স এসে পড়ছি, কিন্তু আসলে এই ব্যাপারটা আমি ভেবে বলতে চাই যে এই অনেক কিছু আছে, যার থেকে আমি প্রথমেই যেটা বলছি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, শুধু ফিজিক্স না, এইটা সেটা সাধারণ নিয়ম। ওই যে একজন ভদ্রমহিলা, মানে অরুন্ধতী রায় বা দে, যাই হোক, উনি ওই যে বই ইংলিশেই বই লেখেন, এবং একটা জায়গায় লিখেছেন যে ওই যে গডস অফ থাউজেন্ডস অ্যান্ড এটসেট্রা। এটা তো এতেই ছিল যে হিন্দু ট্র্যাডিশনে 33 কোটি দেবতা, হ্যাঁ, সব বহু আছে, ইঁদুর দেবতা, এই দেবতা, তাই দেবতা, এটসেট্রা এটসেট্রা। মানে যেখানেই এক ধরনের পাওয়ার পাওয়া যায়, ছোট পাওয়ার হলে ছোটাই একটা দেবতা আর কি। যাই হোক, তো এইরকম আমাদের লাইফে, জীবনে কিন্তু এইরকম সব ধরনের আছে, উঁচু নিচু, আগে পরে, কম বেশি, সব সব ধরনের। হ্যাঁ, অচেতন সচেতন অবচেতন। হ্যাঁ, আমাদের যেসব যে মন, আমরা যে কথাবার্তা বলি, সেই যে সচেতন মন, এরা বিজ্ঞানীরা বলে যে 5%, হ্যাঁ, তো খুব বেশি হলে তো 10%, বাকিটা অবচেতন বা ওই অর্ধচেতন আর কি, ওই সাবকনসাস,
এবং তারও আগে বিরাট ওই আর কি আনকনসিয়াস আর কি, হ্যাঁ। তো সেই মধ্যে ডুবে আছে, এবং সেখানে এই মানুষ সচেতন হলোই, এই মানুষ মানে সামাজিকভাবে সচেতন হলো এই খুব বেশি হলে 2 লাখ বছর আগে। 2 লাখ বছর আমরা মনে হয় অনেক, কিন্তু তেমন কিছু না। মানুষের যে যে জীবন, হ্যাঁ, সেটা বহুদিনের, 30 লাখ বছর, সেই যে লুসি ওই ওই সময়ের থেকে। কিন্তু তারপরেও এই যে বিশেষত আহ, সভ্যতা যখন শুরু হলো, সিভিলাইজেশন, হ্যাঁ, সেই সিভিলাইজেশনও যে ওই ইয়ে বলে নিওলিথিক নিওলিথিক রিভলিউশন, সেটা হলো নব্যপ্রস্তর যুগ। সেটা হলো ওই 10,000 বছর আগে, 10,000 বছর। কিন্তু মানে যাই হোক, তো এই তার আগে 2 লাখ বছর থেকে মানুষ কনসাস, এবং সেই কনসাস, কিন্তু তবুও প্রত্যেকটা মানুষ কনসাস না। জন্ম থেকে প্রায় 7-8 বছর পর্যন্ত সমস্ত মানুষ, কি ছেলে কি মেয়ে, ওই আনকনসাস থাকে। আমি নিজেও কনসাস হয়েছি 8 বছর বয়সে। তারপরে এই দুনিয়ার বিশ্বখ্যাত যে মনোবিজ্ঞানী কার্ল গুস্তাভ ইউং, হ্যাঁ, উনি সচেতন হয়েছেন 11 বছর বয়সে। হ্যাঁ, তো যাই হোক, এইরকম আর কি। তো এইরকম আছে, তো এর থেকে নানা ধরনের মিলিয়ে টিলিয়ে এরকম। এবং বিশেষত আমি অন্য আরেকটা বলবো, যে একটা বিরাট ভুল না, মানে ফেল করে গেছে মানুষ, সেটা প্রায় 6,000 বছর আগে। সেটা ওই ইজিপ্টের ওইখানেই হয়েছে, বা মানে ওই বড় সভ্যতা যেটা মানে নাইল ভ্যালি আর কি, যে রিভার, যেখানে নদী থেকে যে ইরিগেশন হয়ে তার ফলে সিরিয়াল কালচার হয়, যেটা ওই গম, চাল, বার্লি, এইসব সমস্ত কিছু, মানে যে ওই মানে ঘাস জাতীয়, হ্যাঁ, এগুলো গম, ঘাসটা, এই চাল, ধান, এটসেট্রা, এগুলো ওই ঘাস জাতীয়ই আর কি, ঘাস ওই ওই পর্যায়ে পড়ে। তো সেখান থেকে আর তারপরে ওই হয়, তারপর ওই শীষে ওখান থেকে ছাড়িয়ে সিরিয়াল আর কি। এবং সেটার ব্যাপার হলো, সেটাকে গুদামজাত করা যায় সিলোর মধ্যে। ওইটা থেকেই ওই যে মানুষ তখন এক ধরনের ইয়ে পায়, মানে এক ধরনের স্বাধীনতা, অটোনমি আর কি পায়, হ্যাঁ, স্বায়ত্তশাসন পাওয়া যায়, সেই আর কি। তো যাই হোক, এর মধ্যে ওই ফেল করে গেছে এটা। ওই তখন ওই সময় ওই নিজেরা ঠিক ছিল, এখনো অত মানুষ আছে, নিজেরা একটা মাপও আছে, 20 থেকে 25 জন মানুষ, হ্যাঁ, নিজেরা ওই গোষ্ঠী যাকে বলে, হ্যাঁ, বা বাংলায় আমরা বলি গোষ্ঠী, গোষ্ঠী মানে গোষ্ঠী আর কি, হ্যাঁ। তাই হোক, তো মানে এক্সটেন্ডেড ফ্যামিলি টাইপ, ওই 20 থেকে 25 জন, ওইটা ঠিক আছে। কিন্তু ওই যে অন্যরা ওই লেভেলটা যেতে, মানে ডেভেলপ করতে পারেনি। কিন্তু অবজেক্টিভলি ওই সময় অন্যরাও হয়ে গেছে, কারণ ওই বড় নাইল রিভারের পাশে অন্য নদীতেও হয়েছে একই রকম ব্যাপার। তো যাই হোক, এটা খুব প্রাচীন আর কি। তো ওই নাইল রিভারের পাশ দিয়ে যে গ্রামগুলো হয়ে, মানে সেডেন্টারি হয়ে গেল, যেখানে স্থায়ী বসবাস করতে লাগলো চাষের জন্য, যেভাবে ঘুরে বেড়ানো যায় না। তো তখন সেইগুলো করে করে একটা দুটো তিনটে অনেক গ্রাম হয়ে গেল। ওই তখন মানে নিজেরা অন্যরাও আছে, হ্যাঁ, অবজেক্টিভলি আছে, কিন্তু সাবজেক্টিভলি ওটা করতে পারেনি। তার ফলে ওই মানে সম্পর্কটা ভালো ছিল না, কখনো ভালো, কখনো মন্দ, কখনো বিবাদ। এরই ফাঁকে আস্তে আস্তে চুরি ডাকাতি শুরু হলো। চুরি ডাকাতি যে এমনি হয়েছে তা না, এই খরা হলে, অসুবিধা হলে, মানে ভালো মানুষ তখন চুরি করতে, মানে ওই সার্ভাইভালের জন্য মানুষ অনেক কিছু করে, হ্যাঁ, এমনকি অন্য মানুষকে মেরেও ফেলে। তো তার ফলে এইখান থেকে শুরু হয়েছিল। তো সেগুলো সামাল দিতে পারতো। তো তার থেকে আরো হলো যে ওই যেহেতু গুদামজাত শস্য, তখনই একটা খুব লোভ হয়ে গেল। লোভ এইগুলো আসেই, এই যে ডিভিয়েশন মানুষের মধ্যে সবসময় থাকে, হ্যাঁ। তো এইগুলো যে তাহলে তো চুরি করা যায়, হ্যাঁ। ইয়েতে ধরুন কি বলে, একদল লোক গেল, পুরুষরা এই সব নাচ টাচ করে টোরে ওই জঙ্গলে গেল, যে বন্যজন্তু হরিণ মারতে বা এটসেট্রা, ওগুলো নিয়ে এসে খাবে, হ্যাঁ। এখন তাদের ওইখানে তো চুরি করা যায় না। সে চুরি করতে গেলে তো সোজা মার দিয়ে দেবে। এবং চুরি করার চেয়ে সে, আমরাও যাই, আমরাও গিয়ে শিকার করতে থাকি, তাই না? কিন্তু এইখানে ওই চাষবাস করে সুন্দরভাবে যে শস্য, গম, বার্লি বা চাল, ধান, এগুলো যে একটা গুদামজাত করে রাখা হয়েছে, ওখানে গিয়ে একটু চুরি করে নিলেই তো হয়, হ্যাঁ। আর তো কিছু লাগে না, আমার কাজও করা লাগে না তখন। ওই বা আমার এই সার্ভাইভালের খুব খারাপ অবস্থা যাচ্ছে, গিয়ে চুরি করলাম। তো তখন ওই চুরি শুরু হলো আর কি। তো এই চুরির সমাধান মানুষ ঠিক করতো, করতো যে সোজা এসে পিটিয়ে টিটিয়ে, এখনো চোরদের ধরলে পিটিয়ে, মাথা মুড়িয়ে, ঘোল ঢেলে, হেন তেন এইসব করে ওটা পারে মানুষ ঠিকঠাক করতে।
এরপরে আরেক ধাপ পেরিয়ে হয়ে গেল ডাকাত, যে ডাকাতরা সশস্ত্রভাবে এসে জোর করে, যে চোররা তো চুরির মতো মানে নিভিতে এসে কাউকে না জানিয়ে চুরি করে, এটাই হলো চুরি। কিন্তু ডাকাতরা মানে সরাসরিভাবে, যে বলে ওপেনলি আর এসে জোরদার করে তার তরোয়াল বল্লম টল্লম এইসব নিয়ে এসে চুরি করে, মানে নিয়ে যায় আর কি। তো এই থেকে থেকে তারপর থেকে আস্তে আস্তে আরও কিছু হলো, সেই ডাকাত থেকে হয়ে গেল যে ইংলিশে যেটা বলে রবার ব্যারন্স, বা ওই ডাকাত থেকে একসময় নবাব সাহেব হয়ে যায়। হ্যাঁ, তো এই আর কি, মানে রাজা হয়ে গেল, ডাকাত রাজা, এই এটসেট্রা। এই তারপর থেকে শুরু হলো ওই একজন ওই রাজা, সে র্যাকেট মানি বা চাঁদাবাজি যাকে বলে করতে থাকলো, এবং ওইটা থেকে একসময় হয়ে গেল যে রাজার ওই যে ট্রিবিউট, এবং আরও পরে গিয়ে ওটা হয়ে গেল রেন্ট। হ্যাঁ, ফিউডাল আমলে ওটা হয়ে গেল রেন্ট আর কি, মানে পাওয়ার তোমায় দিতে হবে না, পাওয়ার থেকেই মানি, হ্যাঁ, ক্ষমতা থেকেই টাকা। তো যাই হোক, এটা ছিল, এইটা পুঁজিবাদী এসে হয়ে গেল অন্যরকম। প্রথমেই টাকা, এবং টাকা থাকলে টাকা থেকে মানে অর্থ থেকেই আবার ক্ষমতা পাওয়া যায়। এবং এখনকার পোস্ট যে মডার্ন সোসাইটিতে এখন হচ্ছে যে যার হাতে মিডিয়া তার হাতে ক্ষমতা। হ্যাঁ, যার হাতে মিডিয়া, আগে ছিল যে ক্ষমতা হলে ওই মিডিয়াকে নিয়ে নিত হাতে, এখন তা না, এখন যার হাতে মিডিয়া তার হাতেই ক্ষমতা। ওই হিন্দি বা উর্দুতে বলে জিসকা লাঠি উসকা ভয়েস। হ্যাঁ, জোর যার মুলুক তার। তো ওই আর কি। তো ওই जिसका लाठी उसका भैंस ना बोले, जिसका मीडिया उसी का उसी का राज है कि उसी का ये उसी का क्षमता, उसी का पावर जिसका। তো এইরকম যাই হোক। তো এইসবের মধ্যে অনেক কিছু এসে যায়, তারপরে নরনারীর সম্পর্ক আছে এখানে, বয়সী ভালো মন্দ এই সেই। তো যাই হোক, সেখান থেকেই আমি বলতে যাচ্ছি, এবং এই ভিডিওতে আরও পরে অন্য ভিডিওতে বলবো যে তার ফলেই দেখা যায় যে শেষ পর্যন্ত ওই ব্যাপারটা এলোমেলো, মানে জীবন একটা এলোমেলো, কিন্তু ওরই মধ্যে আমরা একটু অর্ডার খুলে দিয়ে আমরা ওই ভেসে যেতে চাই, মানে একেবারে ভেসে না গিয়ে অন্তত ভেলায় চড়ে যেতে চাই। বা তারপরে যদি পারি তো নৌকা চড়ে যেতে চাই। হ্যাঁ, মোটা ওই নৌকার ধরে, হাল ধরে আমরা মোটামুটি কোন দিকে যাচ্ছি ওটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তারপরে পাল তুলে ওই দিয়ে বা বৈঠাবে এই করে আর কি। তো সেই মানে ওই ডিসঅর্ডার থেকে, ডিসঅর্ডারের মধ্যেই আমরা অর্ডার খুঁজতে চাই, কিন্তু অর্ডারের বাইরে চারপাশে বিরাট ডিসঅর্ডার আছে। যেমন ছায়ার বাইরে যে কোনো একটা বস্তু আছে, তার ছায়া আছে, ছায়ার পরে উপছায়া আছে, এরকম আর কি। হ্যাঁ, সব মিলিয়ে তো ওইগুলো মানে যে এখন সমস্যা এত বড় হয়ে গেছে, ওইগুলোকে আর উপেক্ষা করা যাবে না। অন্তত সব মানুষের, যে সাধারণ মানুষ জীবন তা বলছি না, তো তাদের এটা জানতে হবে যে ওই ম্যাপ আছে, এবং আমার ঠিক ওই পথ যাকে বলে আইটিনারি আছে। হ্যাঁ, আইটিনারি নাই, আইটিনারি ওইটাই আসল না, ওই ম্যাপ আছে বড়। কারণ এই পথে না যেতে পারলে আমি হয়তো অন্য আরেকটা দিয়ে যেতে হবে, আমি যে এবিসিডি করে না পারলে হয়তো ADCB এইভাবে আমরা যাব। হ্যাঁ, তো এরই জন্যই ওই এই নলেজ লাগে লাগে, এবং এই কথাতেই আমি বলছি যে এলোমেলো অনেক কিছু